সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফিট উচ্চতায় এই তাওয়াংয়ের ভারতভুক্তি ঘটে 1951 সালের ফেব্রুয়ারি মাসে। এই তাওয়াংয়ের জনসংখ্যা কিন্তু খুবই কম, মাত্র 15 থেকে 20,000। 28 ফুট উঁচু বুদ্ধ স্ট্যাচু। ওম মণি পদ্মে হুম। এখানে দেখুন বিভিন্ন ওয়ার মেমোরিয়ালের মাটি রাখা আছে। সমস্ত আর্মি এস্টাবলিশমেন্ট এবং সব জায়গায় এটা থাকা উচিত আমার মনে হয়। বললো এটা অরুণাচলের লোকাল মাছ, এটা খেয়ে যদি আমাদের ভালো না লাগে তাহলে উনি বলছেন পয়সা নেবেন না। আপনার বলা আর তার সাথে প্রীতিজিতার গান অনবদ্য। তাওয়াং এবং তার আশেপাশের অঞ্চল ঘুরে দেখবার জন্য 3টি সম্পূর্ণ দিন প্রয়োজন। একদিন চলুন মাধুরী লেক জিমিথাং, আরেকদিন চলুন বুংলা পাস হয়ে হোলি ওয়াটারফলস চুমি গ্যাটসে, আর একটা সম্পূর্ণ দিন প্রয়োজন তাওয়াং শহর ঘুরে দেখবার জন্য। যাদের হাতে 2 দিন সময় রয়েছে তারা একদিনে দেখে নিন তাওয়াং শহর, আরেকদিন রাখুন বুংলা পাস এবং মাধুরী লেকের জন্য। সুপ্রভাত, আজকে 25 তারিখ, 25শে মার্চ 2025। এখন বাজে সকাল ঠিক 11টা। আমরা রয়েছি অরুণাচল প্রদেশের তাওয়াং শহরে। আমাদের পেছনে দেখতে পাচ্ছেন তাওয়াংয়ের আইকনিক 28 ফুট উঁচু বুদ্ধ স্ট্যাচু। আজকে এই ভিডিওতে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা ঘুরে দেখব তাওয়াং শহর। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অরুণাচল প্রদেশ সিরিজের 5ম পর্বে। এখন বসন্ত, একটা দারুণ সুন্দর রোদ ঝলমলে সকাল, আকাশ ঘন নীল, দারুণ সুন্দর ওয়েদার। এখন টেম্পারেচার এই 9-10 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, রাতে কিন্তু 1 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। চলুন ঘুরে দেখি তাওয়াং। এই বুদ্ধমূর্তির ডান দিকেই হচ্ছে তাওয়াং সিটি, আর সেই তাওয়াং সিটির ওপরে এখান থেকে দেখা যাচ্ছে ডান দিকে দূরে তাওয়াং মনাস্ট্রি, আর বাদিকে পেছন দিকে স্নো ক্যাপড মাউন্টেন। ওম মণি পদ্মে হুম। এটা যখনই আমি এই মন্ত্রটা নিই না, লালমোহন গাঙ্গুলির কথা মনে পড়ে। সেই ডায়লগটা মনে আছে তো আপনাদের? ওম মণি পদ্মে হুম 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 কি। এখানে রয়েছে 104 ফিট উঁচু আমাদের ভারতীয় পতাকা। দেখুন উঠছে আমাদের তিরঙ্গা। বুদ্ধ স্ট্যাচুর পেছন দিক দিয়ে ভিউটা একবার দেখুন। পৃথ্বীজিৎ, এখানের ভিউটা তো অসাধারণ রে পেছনে। হ্যাঁ যাক, পৃথ্বী কারো তো প্রেমে পড়লো। তবে একটা কথা, আমি চিরকালই প্রকৃতি প্রেমী ভাই। হ্যাঁ আমিও তাই। হ্যাঁ, এবং কুকুর বেড়াল তারও। তবে একটা কথা ঠিক, লের সঙ্গে কিন্তু এই তাওয়াংয়ের অনেক মিল রয়েছে, কিন্তু লের পাহাড়গুলো একটু ন্যাড়া, যেহেতু গাছপালা নেই। হ্যাঁ, এখানে প্রচুর গাছপালা, শহরের মাঝেও অনেক গাছ। বুদ্ধ স্ট্যাচুর পেছনেই রয়েছে এই বুদ্ধা কি রসুই। সময়টা দেখে নিন। এখানে ফ্রি অফ কস্টে চা পাবেন। লাঞ্চটাও কি ফ্রি অফ কস্ট? আচ্ছা, লাঞ্চের ব্যাপারটা বলে দিই। এই 12:30 থেকে লাঞ্চ শুরু হবে, একটু পরেই। এটা ফ্রি অফ কস্ট, আপনারা এখানে খেতে পারেন। ডাল, চাল, সবজি বা খিচুড়ি এইসব কিছু থাকে, চাইলে ডোনেশনও দিতে পারেন। এখানে এই হচ্ছে কিচেন এখানে। আচ্ছা, হ্যালো, खिचड़ी पकड़ा है? हाँ, खिचड़ी पकड़ा है। ठीक है। खिचड़ी होगा, दाल, चावल, सब्जी। अच्छा, है ना? तो ये आप कितने दिन से करते हो? हम लोग ये 3रा साल चल रहा है अभी। এই দেখুন এখানে তরকারি হচ্ছে। হ্যালো, এনারা দেখুন ভলেন্টিয়ারিং করছে। থ্যাংক ইউ সো মাচ। थैंक यू, आपको बहुत बहुत शुभकामनाएं। धन्यवाद। খিচুড়ি দেবে 12:30 থেকে, এখনও দেরি আছে, আমরা দাঁড়াতে পারবো না। এখন বাজে 11:15। বলছে 10 মিনিট, কিন্তু আরও লাগবে সময়, কারণ এখন যদি দাঁড়িয়ে যাই তাহলে দেরি হয়ে যাবে, অনেক কিছু কভার করার আছে। চলে যাচ্ছি সেই জন্য। আমরা রয়েছি তাওয়াংয়ের ওয়ার মেমোরিয়ালে।
দুজন মানুষের কথা না বললে এই তাওয়াংয়ের গল্প শুরু এবং শেষ কোনোটাই করা যাবে না। আজকে তাওয়াং যে ভারতের অন্তর্গত, বুমলা পাস যে ভারতের সীমানার মধ্যে, তার কৃতিত্ব যায় দুটো মানুষের। একজন হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল, আরেকজন হচ্ছেন মেজর বব খাতিং। উনি মণিপুরের মানুষ, বলছি ওনার কথা। সর্দার বল্লভভাই প্যাটেল মারা গিয়েছিলেন 15ই ডিসেম্বর 1950 সালে, আর ফেব্রুয়ারি মাস 1951 মেজর বব খাতিং উনি 2 প্ল্যাটুন আসাম রাইফেলসের সেনা নিয়ে এই জায়গা পজেশন নেন। তাওয়াং, বুমলা পাস, এই সমগ্র অঞ্চলের পজেশন নেন মেজর বব খাতিং ফেব্রুয়ারি 1951, যার প্ল্যানিং করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। মানে বলা যায় উনি প্রথম ব্যক্তিত্ব যিনি আমাদের চীনের যে দূরভিসন্ধি সেটাকে ঠিকঠাক রিড করতে পেরেছিলেন। একদম একদম, এবং কি করা উচিত সেই প্ল্যানটাও করতে পেরেছিলেন। ঠিক, এবং উনি দেখে যেতে পারেননি, কিন্তু ওনার প্ল্যান অনুসারে ফেব্রুয়ারি 1951, যেটা বললাম, ভারত ভুক্তি হয় এই অঞ্চলের। যখনই আপনি ওয়ার মেমোরিয়ালে আসবেন তখন সবার প্রথমে চোখে পড়বে সর্দার বল্লভভাই প্যাটেলের এই মূর্তি। পেছনে দেখতেই পাচ্ছেন কি অপূর্ব স্নো ক্যাপড মাউন্টেন। আর ওয়ার মেমোরিয়ালে এটা বীরাঙ্গন মিউজিয়ামে ঢোকার গেট। ভেতরে একটা দারুণ সুন্দর মিউজিয়াম রয়েছে। এদিকে ডান দিকে একটা চোরতেন রয়েছে। এই চোরতেন সম্পর্কে বলছি আমি। 1962 সালে চীন ভারত যুদ্ধের সময় 2420 জন ভারতীয় সেনা এই ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টে আত্মবলিদান দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। তাদের স্মৃতির উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে এই চোরতেন। এখানে চারিদিকের দেওয়ালে সেই 2420 জন ভারতীয় সেনার নাম লেখা রয়েছে। দেশিবাজি হ্যাঁ, একজন ভারতীয় হ্যাঁ, আর একজন বাঙালি হিসেবে আমার একটা কথা বারে বারে মনে হয়, আমি যখনই এরকম আমাদের ভারতবর্ষের বিভিন্ন আর্মি রেজিমেন্টেড আর্মি ক্যাম্প যেগুলো আছে সেখানে যখন যাই আর কি, মানে এখানে তো আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলের লৌহ মানবের মূর্তি তো থাকবে, সেটা খুব স্বাভাবিক। উনি না থাকলে এই অঞ্চলটা অন্তর্ভুক্ত হতো না। শিবাজি তো সেটা বললোই। তবে আমার যেটা বক্তব্য, আমার মনে হয় যে আমাদের যত রাজনীতিবিদ আমাদের দেশে আজ পর্যন্ত জন্মেছেন, তাদের মধ্যে কিন্তু একমাত্র যুদ্ধের অভিজ্ঞতা, সৈন্যদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করা, এই যে ব্যাপারটা, ঘরে বসে সিগনেচার করে যুদ্ধ চালানো না, একদম ফিল্ডে গিয়ে সৈন্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের মনোবল বাড়িয়ে যুদ্ধ করা, সেটা একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বোস করেছে। আমি শুধুমাত্র এটা কিন্তু বাঙালি হিসেবে বলছেন, আপনারা ভুল বুঝবেন না, আমি ভারতীয়, তারপরে আমি বাঙালি। কিন্তু তবুও আমার মনে হয় যখন আমি এইসব জায়গায় যাই যে এখানে কিন্তু একটা নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি এরকম থাকা উচিত ছিল। সমস্ত আর্মি এস্টাবলিশমেন্ট এবং সব জায়গায় এটা থাকা উচিত আমার মনে হয়। হ্যাঁ, আমাদের তাই মনে হয়। অবশ্যই। আপনারা এ প্রসঙ্গে কি ভাবছেন আমাদের একটু জানাবেন, আমরা আমাদের মতটা রাখলাম, কমেন্ট করে জানান প্লিজ। আচ্ছা, মেজর বব খাতিং উনি মণিপুরের মানুষ, উনি ফার্স্ট ট্রাইবাল অ্যাম্বাসেডার ইন্ডিয়ার, এবং মণিপুরের রাজনীতিতে ওনার অনেক অবদান রয়েছে। তো এই হচ্ছে মেজর বব খাতিং। এই মিউজিয়ামে ঢুকবো, সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 70 টাকা প্রতি জন। ঢোকার পথের দুদিকে বীর সেনাদের আবক্ষ মূর্তি রয়েছে, যারা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন। এখানে দেখুন বিভিন্ন ওয়ার মেমোরিয়ালের মাটি রাখা আছে। এটা স্টেট ওয়ার মেমোরিয়াল ধর্মশালার মাটি, এখানে কার্গিল ওয়ার মেমোরিয়ালের মাটি লাদাখের, এখানে বলিদান স্তম্ভ জম্মু অ্যান্ড কাশ্মীরের মাটি, রেড ফোর্ট দিল্লির মাটি, সমস্ত ওয়ার মেমোরিয়াল বা আমাদের সৈনিকদের ডিফেন্সের বিভিন্ন যে এস্টাবলিশমেন্ট সেখান থেকে আনা মাটি রাখা রয়েছে। মৈদাং আসামের মাটি, ওয়াও। মিউজিয়ামে এই অরুণাচল প্রদেশের ইতিহাস, কালচার এবং সেই সঙ্গে তাওয়ানের ভারত ভুক্তি, 1962 সালের যুদ্ধ, এই সব কিছু
ডেমনস্ট্রেশন রয়েছে। অরুণাচল প্রদেশের 26টা ট্রাইব রয়েছে। অরুণাচল প্রদেশের নিজস্ব কোনো ভাষা নেই। এটা মনে হয় একমাত্র ইন্ডিয়ান স্টেট যার নিজস্ব কোনো ভাষা নেই। আর এখানে মূলত হিন্দিটাই চলে। ওয়ার মেমোরিয়াল থেকে একটু ওপরে এসে ডান দিকে অ্যাম্পি থিয়েটার, এখানে প্রত্যেক দিন লাইট অ্যান্ড সাউন্ড শো এবং সেই সঙ্গে কালচারাল শো হয়। তার টিকিট এখান থেকে কাটতে হয়। আপনারা এসে আগে কিন্তু এই টিকিটটা কাটবেন। অরিজিৎ গেছে কাটতে, আমি জানি না আজকের টিকিট পাওয়া যাবে কি না, না পাওয়া গেলে কালকে নিতে হবে। তো আগে এখানে এই কালচারাল শো এবং লাইট অ্যান্ড সাউন্ড শো এর টিকিটটা করে নেবেন, নাহলে কিন্তু আপনি এটা মিস করতে পারেন। দিনের দিন মানে এসে পাবেন এরকমটা কিন্তু নাও হতে পারে। এই হলো অ্যাম্পি থিয়েটারের জায়গাটা, আর টিকিট পাওয়া যাচ্ছে এখানে। এই হলো টিকিট কাউন্টার কালচারাল শোয়ের, লাইট অ্যান্ড সাউন্ড অ্যান্ড কালচারাল শোয়ের। এবার একটু ভালো করে শুনে নিন, আজকে টিকিট নেই। এখন বাজে সকাল 11:15, আমরা এলাম, টিকিট শেষ আজকের। কালকের টিকিট পাওয়া যাবে। কালকের টিকিট আগের থেকে দেবে না। কাল সকাল 9টাতে কাউন্টার খুলবে, 9টাতেই আসতে হবে এবং তখন টিকিট পাওয়া যাবে। সন্ধ্যে 5টার থেকে শো চালু হয়, লাস্ট শো হচ্ছে 7টা, 7:30টায়। তো আমরা পরপর 4টে শো হবে। তো কালকের টিকিট কাটার জন্য আমরা 9টার সময়, কালকে তো আমরা বুমলা যাব, আমরা এখানে অন্য গাড়ি নিয়ে যাব, সেটাও আমি পরে বলছি। সেই ব্যাপারটা সিন্ডিকেটের ব্যাপার রয়েছে এখানে। আমাদের যে গাড়ি নিয়ে এসেছি আমরা, সে এখানে থাকবে। ওই ড্রাইভারকে, বিশুকে বলে যাব, ও টিকিট করে নেবে কাল 9টার সময় এসে। এটা কিন্তু একদম মিস করবেন না। যখন আপনি আসবেন এখানে, যদি কালচারাল শো এবং লাইট অ্যান্ড সাউন্ড দেখতে চান, তাহলে সকাল 9টায় এসে টিকিট করে নেবেন। বিকেল 5টা থেকে শো চালু হয়, 4টে শো ব্যাক টু ব্যাক চলে। তো এই শোয়ের টিকিট সকাল 9টার সময় দেওয়া হয়। শোয়ের টাকা বলে দিচ্ছি, 150 টাকা পার হেড একজনের জন্য, এবং এটা অবশ্যই এসেই করে নেবেন। এরপরে আমাদের গন্তব্য ছিল তাওয়াং শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে খরস্রোতা তাওয়াং নদীর ওপর 15 শতকে তৈরি হওয়া চাকসাম হ্যাঙ্গিং ব্রিজ। 1420 সালে বৌদ্ধ সন্ন্যাসী হ্যাংথং গ্যালপো, তিনি ছিলেন একজন দুর্দান্ত ইঞ্জিনিয়ারও। তিনিই তৈরি করিয়েছিলেন এই সেতু, স্থানীয় মানুষদের কথা চিন্তা করে। প্রথম দর্শনে একেবারেই আপনার নিরাপদ মনে হবে না এই সেতু, কিন্তু লোহার শেকলের ওপর তৈরি এই সেতু যথেষ্ট মজবুত এবং নিরাপদ। যুগ যুগ ধরে স্থানীয় মানুষদের যাতায়াতের পথ সুগম করেছে এই চাকসাম সেতু। এমনকি 1962 সালে চীনা সৈন্যদের ছোড়া তোপও এই সেতুর কোনো ক্ষতি করতে পারেনি। সেতুতে ওঠার পর কিছুক্ষণের মধ্যেই আপনি আপনার ছোটবেলায় ফিরে যাবেন। তার কারণ হচ্ছে দুলুনি। সেই সঙ্গে আপনি পাবেন খরস্রোতা তাওয়াং নদীর অপরূপ সুন্দর ভিউ। তাওয়াং নামটা এসছে তাওয়াং চু থেকে। তাওয়াং শহরটা এই তাওয়াং চুয়ের পাশেই। এই দেখুন তাওয়াং নদী। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আনি গোম্পা, একটা মহিলাদের দ্বারা পরিচালিত গুম্ফা। ওখানে সব সন্ন্যাসিনীরা রয়েছেন। যিনি এই তাওয়াং মনাস্ট্রি বানিয়েছিলেন, আমরা তাওয়াং মনাস্ট্রি পরে যাব, যিনি তাওয়াং মনাস্ট্রি প্রতিষ্ঠা করেছিলেন মেরাক লামা, উনি এই আনি গুম্ফাও প্রতিষ্ঠা করেছিলেন সেই 1681-82 সালে। আমরা যাচ্ছিলাম আনি গুম্পা, যেটা বললাম, রাস্তায় দাঁড়িয়ে পড়লাম ভিউ দেখে। এই হলো গেট, লেখা রয়েছে তিব্বতীয় ওয়েলকাম তাসি দেলেক। হ্যাঁ, বরফ পড়েছিল এখানে। এই যে দেখুন, এখন একটু গলছে, কিন্তু বোঝা যাচ্ছে এখানে ভালো বরফ পড়েছিল।
হচ্ছে গুম্ফার যে প্রেয়ার হল তার সামনের দিক। এখানে দেখুন সব সন্ন্যাসিনী, বৌদ্ধ সন্ন্যাসিনী। आप लोग 46 हो टोटल? अच्छा, कब आए आप इधर? मैं तो अभी ज़्यादा किया हो। अच्छा, हम लोग कलकत्ता। यहाँ पे सारे महिलाएं हैं, ऑल लेडीज। और ये कब हुआ था, बना था कब? बना था कब गुम्फा? गुम्फा वो शाम को बना था 4 बजे में। ওকে, যা উনি বললেন এখানে সব মিলিয়ে 46 জন মহিলা সন্ন্যাসিনী থাকেন। খুব সুন্দর পিসফুল জায়গা, বিশেষ করে বাইরে থেকে ভিউটা অসাধারণ। এইগুলো হচ্ছে ওনাদের কোয়ার্টার, এই যে যেখানে সন্ন্যাসিনীরা থাকেন। বিভিন্ন বয়সের সন্ন্যাসিনী চোখে পড়ল আমার। আমি বললাম ভেতরে যাব, উনি খুলে দিচ্ছেন দরজা। এখানে এই পেন্টিংটা করা রয়েছে, এটা কিন্তু সেই 17 শতকের পেন্টিং। ওই খুলে দিল দরজা, ওই গাইড করলো, একটু লাজুক। কম কম কম, বাচ্চা মেয়ে একটি, সাঙ্গে চুমুন। হ্যাঁ, ওর নাম হচ্ছে সাঙ্গে চুমুন, একদমই বাচ্চা মেয়ে। ও সন্ন্যাসিনী এখানে, ওই গাইড করছে, দরজা খুলে দিল। খুব ভালো, থ্যাংক ইউ। ইউ লার্ন ইংলিশ? ইংলিশ? নো? ওকে। এনারা কেউই ইংরেজি বা হিন্দি সেভাবে বোঝেন না, তো আমি জিজ্ঞেস করছি টোটাল কতজন থাকেন আপনারা, অ্যান্সার পাচ্ছি না। তাওয়াং এমনিতেই শান্তির জায়গা, খুব শান্তির জায়গা। এই জায়গাটা যেখানে আনি গুম্ফা, এটা যেন আরও অনেক 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 বেশি শান্তির জায়গা। আমি জানি না কজন এখানে আসেন, যারা কমন ট্যুরিস্ট, তাদের মধ্যে অনেকেই হয়তো এই জায়গাটার কথা জানেন না। একবার আসবেন এখানে। আমাদের এর পরের গন্তব্য তাওয়াং মনাস্ট্রি, কিন্তু তাওয়াং মনাস্ট্রি যাওয়ার আগে লাঞ্চটা করে নিতে হবে। এখন ঘড়িতে বাজছে প্রায় 1টা। আমরা লাঞ্চ করব, এখানে একটা পপুলার বাঙালি খাবার জায়গা রয়েছে মা কালী, সেখানে সব বাঙালি খাবার পাওয়া যায়। হ্যাঁ, ওকে, দেখা যাক মা কালী কেমন খাওয়ায়। আজকে মঙ্গলবার এখানে উইকলি হলিডে। আমরা আসবো আবার মার্কেট দেখতে কালকে বা পরশুদিন সন্ধেবেলা। কালকে আমরা জেমিথাং যাব, সেটাই প্ল্যান রয়েছে, সেখান থেকে ফিরে আসব যদি সময় হয়। তবে খাবার দাবারের দোকান কিন্তু খোলা রয়েছে, মা কালী খোলা আছে। এই হচ্ছে তাওয়াং মার্কেট। এরকম বাজার, সব দোকান বন্ধ, শুধু ওষুধের দোকান আর খাবার দোকান খোলা, এরকম বাজার কিন্তু আমরা খুব কম দেখি, তাই না? ওয়াইন শপ খোলা। যাক, ওয়াইন প্রেমীদের জন্য সুখবর। পৃথ্বীজিৎ, ওয়াইন শপ খোলা, আচ্ছা, আর ওষুধের দোকান খোলা, আর খাবার দোকান খোলা, মানে জরুরি যেগুলো সেগুলো খোলা। সেগুলো খোলা আছে। ভালো। মানে এই হচ্ছে পৃথ্বীজিৎ, জরুরি যেগুলো সেগুলো খোলা। এখানে 2-3টে ভালো ভালো তিব্বতী খাবারের দোকান রয়েছে, তো আমরা এখন বাঙালি খাবার খাবো। আর আজকে ডিনারে চেষ্টা করব এখানে কোনো একটা তিব্বতীয় রেস্তোরাঁ এসে তিব্বতী খাবার চেখে দেখতে। এই যে বাড়িটা যেটা কনস্ট্রাকশন হচ্ছে, এর গ্রাউন্ড ফ্লোরেই মা কালী।
খোলা তো? লাগবে তো? এটা হলো পায়েস। দইটাও নিয়ে আসো। কটা দেবো তুমি? একটা। মিষ্টি না তো? মিষ্টিটা। এই হচ্ছে থালি। এখানে কি বললো বল? হ্যাঁ, উনি বললেন এই বাসটার নামটা আমি বারবার ভুলে যাচ্ছি। হ্যাঁ, শিলগুড়িয়া। শিলগুড়িয়া বললো এটা অরুণাচলের লোকাল মাছ। এটা খেয়ে যদি আমাদের ভালো না লাগে তাহলে উনি বলছেন পয়সা নেবেন না। উনি ইনসিস্ট করছেন আমাদের মাছ খাওয়ার জন্য। আর বাঙালিকে মাছের লোভ দেখানো মানে তো বুঝতেই পারছেন, খাবোই। এটা স্পেশাল দই। আচ্ছা আচ্ছা, বাহ, এটা আপনি কি মালিক এখানের? আপনি ওনার এখানের ওনার? আচ্ছা, এনিও না। ঠিক আছে, কি নাম আপনার? আচ্ছা, অমল বাবু, দেখি খেয়ে কিরকম আপনার এখানের একদম থালি তো দারুণ সুন্দর সাজিয়ে দিয়েছে। পাঁপড় ভাজা, আলু চটকা, স্যালাড, একটা শাক আছে, ঢ্যাঁড়স, এটা হচ্ছে পায়েস, বাহ, একটা কুমড়োর ছেচকি, বেগুন ভাজা, ভাত, ডাল, কাঁসার থালায়, তাই তো? এটা হ্যাঁ, হয়তো দই দিয়েছে একটা। টেস্ট করবো। দেখি, চলো জয় মা কালী বলে শুরু করি। এই ছোটবেলায় ভানু বন্দ্যোপাধ্যায় জয় মা কালী বোর্ডিং দেখেছিলিস? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি দেখেছিলাম, তখন আমার মানে সেভাবে মনে নেই। তখনকার দিনে কি হতো জানেন তো, বিয়ে বাড়ি টাড়ি হলে না বাড়িতে যারা জামাই নতুন বিয়ে করে শ্বশুরবাড়ির লোকেদের নিয়ে থিয়েটার দেখতে যেত। এটা একটা চল ছিল। আমাদের বাড়িতে একটা বিয়ে হয়েছিল, তখন জামাই, নতুন জামাই আমাদের নিয়ে থিয়েটার দেখতে গিয়েছিল। তো আমি তখন অনেক ছোট, সেই জয় মা কালী বোর্ডিং দেখেছিলাম। এখনও মনে আছে, মানে দেখেছিলাম এটা মনে আছে, তার বেশি কিছু মনে নেই। শুরু করি। একদম ঘরোয়া খাবার। আরে এখানে আলু উচ্ছে ভাজা রয়েছে। আমি আগে তো আলু সিদ্ধ দিয়ে মেখে ফেলেছি। আলু উচ্ছেটা খাওয়া দরকার ছিল আগে, তাই না? শুক্তো বল বা উচ্ছে। বোঝাই যাচ্ছে রান্নাঘরে উঠে দিলে সব বাঙালি। হ্যাঁ, ঠিক। চালটা সেই এখানকার যে জিরা রাইস, সেটাই যা আমরা অরুণাচল প্রদেশে ঢোকার পর থেকে খাচ্ছি। খুব সুন্দর এই চাল। মাছের ঝোলটা পেঁয়াজ বাটা দিয়ে করেছে, হালকা ঝাল, একেবারেই রগরগে নয়, ভালো। এবার দেখতে হবে মাছটা কেমন। শিলগুড়া না শিলগুড়ি মাছ বললো অরুণাচলের। বাবা, তো একদম নরম, ভেঙে যাচ্ছে তুলতে গেলেই। ও গরম, হেভি গরম রে। হ্যাঁ আমরা কিছুক্ষণ আগেই নামিয়ে যাবো। হ্যাঁ, দেখি আরেকবার ট্রাই করে। এই হচ্ছে মাছ। দেখি খেয়ে। কাটা নেই, কাটা কম। দইটা কিন্তু ভালো। ওই আমাদের হোমস্টেতে যেরকম দই দিয়েছিল সেরকমই, সাদা দই কিন্তু মিষ্টি, হালকা মিষ্টি। টক দই প্লাস মিষ্টি দই ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে এই জিনিসটা। মাছ কেমন খেলে? মাছটা ভালোই খেলাম, কিন্তু ওই যে অনেকটা রুই কাতলার কাছাকাছি একটা টেস্ট। আমিও কনফিউজ, বলছে নাকি অনেক বড় হয় মাছটা, কালচে কোচের হয়। শিলগুড়ি কি মাছ? শিলগড়িয়া। শিলগড়িয়া, আমিও জানি না। শিলগুড়িয়া এই প্রথম শুনলাম আর কি। আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে এই মাছ খাওয়ার, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর মাছের ছবি যদি থাকে কারো কাছে আমাকে লিঙ্ক পাঠাবেন, দেখব। খাওয়ার মোটামুটি ভালোই হলো, পেট ভরে গেছে। আচ্ছা, দামগুলো বলে দিয়ে তারপর উঠি। এই যে শিলগুড়িয়া মাছ দিয়ে ভাত খেলাম আমরা, এর খরচ হচ্ছে 320 টাকা প্রতি প্লেট। আর চিতল দিয়ে খেলে 350 টাকা, ইলিশ মাছের থালি 350। আমি খুঁজছি কাতলা মাছ, লোকাল কাতলা ফিশ উইথ থালি 220 টাকা। চিকেন থালি
ব্রয়লার চিকেন দিয়ে 220 টাকা হাফ, আর 320 ফুল। মাটন থালি হচ্ছে 300 হাফ, 400 ফুল। এই হচ্ছে মোটামুটি একটা আইডিয়া। এগ কারি থালি হচ্ছে 2 পিস এগ দিয়ে 200 টাকা। আমরা যাচ্ছিলাম মনাস্ট্রিতে, তাওয়াং মনাস্ট্রিতে। আমাদের চালক বিশু আমাদের এখানে নিয়ে এলো। একটা বিরাট বড় ঘাসের বুগিয়াল, আর ওপাশে একটা বড় চোরতেন রয়েছে। এরপরে আমরা যাব তাওয়াং মনাস্ট্রিতে। আর এখান থেকে ভিউ অসাধারণ। যারা ছবি তুলতে ভালোবাসেন তারা এখানে অবশ্যই আসবেন, এই ঘাসের বুগিয়ালে, এবং এখান থেকে দুর্দান্ত ভিউ পাবেন। দেখুন, ভারতের বৃহত্তম তথা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মনাস্ট্রি হচ্ছে এই তাওয়াং মনাস্ট্রি। সেখানেই ঢুকছি আমরা এখন। এই হলো সামনে মূল প্রার্থনা গৃহ। যে কোনো বুদ্ধিস্ট মনাস্ট্রিতে ঢোকার মুখে এই 4 জন যক্ষের ছবি পাবেন। আমি যক্ষই বলছি, যারা রক্ষা করেন বুদ্ধিস্ট মনাস্ট্রিকে তারা হচ্ছেন এই দেবতারা। একজন হচ্ছেন তার হাতে বীণা এবং নিচে সাপ। এই ছবি যে কোনো মনাস্ট্রির দরজার বাইরে আপনি পাবেন। অসাধারণ কালারফুল মনাস্ট্রি ভেতরটা। আর দলাই লামার যে ছবি আছে প্রথমে দেখে আমি বমকে গিয়েছিলাম। একদম অরিজিনাল মনে হচ্ছিল দূর থেকে, যেন দলাই লামা নিজে বসে আছেন। আর পেছনে বুদ্ধের মূর্তি, 25 ফুট উঁচু বুদ্ধের মূর্তি। যে বিল্ডিংটার নিচে দিয়ে এই যে এই পথ দিয়ে ঢুকলাম আমরা, এই বিল্ডিংটা হচ্ছে এখানকার লাইব্রেরি, সেন্টার ফর বুদ্ধিস্ট কালচারাল স্টাডিজ। বিরাট বড় বড় কাঠের দরজা, খুব সুন্দর করে রং করা। ছোট্ট লামারা খেলছে। হ্যালো, आ जाओ। What's your name? क्या नाम है आपका? हाँ? Okay. মূল প্রার্থনা গৃহের ঠিক উল্টো দিকে এই যে এখানে একটা মিউজিয়াম রয়েছে, কিন্তু মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। ভেতরটা দেখাতে পাচ্ছি না। মিউজিয়াম থেকে বেরোলাম, 20 টাকার টিকিট এখানে রয়েছে। ভেতরে দুটো জিনিস দুর্দান্ত লাগলো। একটা 10ম সেঞ্চুরির বুদ্ধের মূর্তি পিতলের, আর একটা হচ্ছে 7ম শতকে 5ম দালাই লামা তাওয়াং মনাস্ট্রিকে একটা উপহার দিয়েছিল, প্রজ্ঞা পারমিতা। 8000 বুদ্ধিস্ট ভার্সেস লেখা রয়েছে ওই প্রজ্ঞা পারমিতা গ্রন্থে, এবং প্রত্যেকটা লিপি সোনার জলে লেখা, মানে প্রত্যেকটা লিপি সোনা দিয়ে, মানে সোনার জলে করা। দারুণ সুন্দর। ওই বড় বিরাট বড় একটা বই সেটা রাখা রয়েছে। এই দুটো খুব ইন্টারেস্টিং লাগলো। সেই সঙ্গে আরও নানা রকমের টুলস ওই 15-16 শতকের 17 শতকের রাখা রয়েছে। এখানে মুখোশ রাখা রয়েছে এবং আরও কিছু কিছু বই রাখা রয়েছে। এখানে চা ফ্রি অফ কস্ট।
ब्लैक टी है ब्लैक टी है सर, मिल्क टी है और प्रसाद। ओके, ये क्या है? प्रसाद, ओके, लेते हैं। इसका नाम खापची बोलते हैं। खापची खापची। दीजिए। ঠান্ডা পাপড়ের মতো, খারাপ না, চা দিয়ে খেতে হবে। তাওয়াং শহরের অপূর্ব ভিউ পাবেন এই মনাস্ট্রি থেকে। এখানে একটা ক্যাফে রয়েছে। আচ্ছা, কি হয়েছে শুনুন। ফোন পেয়েছো? ওই সঞ্জীব ফোন ফেলে চলে এসেছিল, ফোন খুঁজতে গেছে। ছবি তুলতে গিয়ে হ্যাঁ রঙিন ছবি তুলে দাও, হ্যাঁ যেটা আমি ফেসবুকে কিংবা এতে দেবো, হ্যাঁ, রঙিন ছবিটা তোমাকে দেখাবো, সেটা করতে গিয়েই গন্ডগোল। যত দোষ নন্দ ঘোষ। আচ্ছা, এবার একটা গল্প বলি। দেখুন, ক্যাফেতে আমি গিয়েছিলাম, ওরা তো গিয়েছিল ফোন খুঁজতে, ক্যাফেতে গিয়েছিলাম আমেরিকানো খাবো। তো আমি বললাম আর কি পাওয়া যায়, বলছে এখানে স্যার সবই আছে, মেনু দেখালো, বলছে এক বাদ কাহে যে কাউন্টারে ছিল একজন অর্ডার দিয়েছে একটা পিৎজা, সে ক্যান্সেল করেছে, আপনি পিৎজাটা নিলে ডিসকাউন্টে দিয়ে দেবো। তো আমি বললাম কত ডিসকাউন্ট দেবে? বলছে একদম গরম গরম পিৎজা জাস্ট নামিয়েছি আমরা। বলছে 250 টাকা পিৎজার দাম, 150 টাকা নেবো। তো আমি বললাম ঠিক আছে দিয়ে দাও। তো এই হচ্ছে গল্প। আমরা এখন পিৎজা খাচ্ছি গাড়িতে বসে। কিন্তু পিজাটা কিন্তু ভালো, ভালো, দারুণ দারুণ পিৎজা। ক্যাফেটা জাস্ট তাওয়াং মনাস্ট্রি ঢুকতেই ডান দিকে। এই পিৎজা খাও, পিৎজা খাও। দেখুন কার সঙ্গে দেখা হলো। শ্রী তপন কুমার ঘোষ মোহনবাগানের প্লেয়ার ছিলেন, ফুটবল প্লেয়ার ছিলেন, দীর্ঘদিন খেলেছেন ময়দানে। আর আমাদের সঙ্গে দেখা হলো এখানে উনি এবং ওনার ওয়াইফ। নমস্কার, থ্যাংক ইউ সো মাচ মানসী ঘোষ। আমাদের এক্সটেন্ডেড, আমাদের বলতে গর্ব হচ্ছে যে ওনারা আমাদের এক্সটেন্ডেড পরিবারের সদস্য, দীর্ঘদিন আমাদের ভিডিও দেখেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। দিদি এদিকে আসুন। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে আলাপ করে। আমি তো বলেছি যে আপনার গলা আর তার সাথে প্রীতিজিতার গান অনবদ্য। অরুণাচল প্রদেশে মোট 26টি উপজাতির বাস। এদের মধ্যে আরও ভাগ রয়েছে, সেই ভাগগুলোকে যদি আমি ধরি তাহলে 100-র ওপরে হয়ে যাবে। যাই হোক, এদের মধ্যে প্রধান হচ্ছে মনপারা সংখ্যায় মোটামুটি 50 থেকে 60 হাজার রয়েছেন অরুণাচল প্রদেশে। আর এদের এই মনপাদেরই আরও অনেক মনপা থাকেন তিব্বতে। কেমন? দারুণ। হট চকলেট তো আমার প্রিয় জিনিস। তোরা সবাই কফি খেলি, আমি বাচ্চা তো সেই জন্য হট চকলেট খাচ্ছি। পিৎজা খাওয়ার পর আমরা ক্যাফের মধ্যে ঢুকে কফি খেলাম, সবারই কফি খাওয়া হয়েছে। আমি খেলাম আমেরিকানো, বাকি সবাই ক্যাপুচিনো, আর পৃথ্বীজিৎ হট চকলেট। আমাদের মধ্যে লালমোহন বাবু পৃথ্বীজিৎ না, সে হওয়ার যোগ্যতা আমার নেই, মাথায় টাকটা নেই, এটা ওটাই একটা মেন সমস্যা। আর হাইটটা বেশি, উনি গিটারটা বাজাতে পারেন না, এই সমস্ত আর কি বিভিন্ন রকম ব্যাপার সেবার আছে আর কি। ঠিক, শুধুমাত্র হট চকলেটের জন্য তোকে লালমোহন বাবু বলা যাবে, বলা যেতে পারে। হ্যাঁ, মানে এই কারণে শুধুমাত্র বলা যেতে পারে, একটু মিল আছে আর কি। দেখি শান্তিপূর্ণ জায়গায় তোমরা হইচই করছো, দেখবো কানটা ধরে টাক করে মুলে তখন টের পাবে। যাও কেটে বলো। বলতে শুনেছি আর কি, মজা করে মানুষজনকে, এগুলো আমার কথা না, তাদের কথা, মহান না মানে যারা হচ্ছে কাব্যপ্রেমী লোক, তারা এরকমভাবে বলতে পারতো। পাশ দিয়ে চলে যাচ্ছে সুন্দরী, চামেলিয়া, চম্পা। আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে তাওয়াং গম্পা। সুন্দর কালারফুল জায়গা, দেখতেই পাচ্ছেন চারিদিকটা খুব, আর পাহাড়ে ঘেরা, কি অপূর্ব দৃশ্য। এটার কিন্তু মিস্ট্রিও আছে, হিস্ট্রিও আছে, কিন্তু সেগুলো আমি জানি না। যদি আপনারা জানতে চান, অবশ্যই তার অনেক উপায় আছে, আপনারা জেনে নিতেই পারেন। আজকাল ইন্টারনেটের যুগে কিন্তু সবই অ্যাভেলেবেল, হ্যাঁ, জেনে নিতে পারেন। কেমন লাগছে এই ভিডিও সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও হিট। পৃথ্বীজিৎ যদি এরকম, পৃথ্বীজিৎকে আমি ছেড়ে দিই না, ও যা করবে। আমরা আমাদের এই অরুণাচল প্রদেশ ট্যুরটা করছি স্বপ্নদ্বীপ ট্যুর অ্যান্ড ট্রেক্সের সঙ্গে। স্বপ্নদ্বীপ ট্যুর অ্যান্ড ট্রেক্সের অরিজিৎ আর সঞ্জীব রয়েছে আমাদের সঙ্গে, ওদের সঙ্গেই ঘুরছি, আপনারা জানেন।
আপনারা যদি চান এভাবেই আমাদের মতো অরুণাচল ঘুরে বেড়াবেন তাহলে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সমস্ত তথ্য স্বপ্নদ্বীপ ট্যুর অ্যান্ড ট্রেকস সম্পর্কে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এই মুহূর্তে আমরা রয়েছি উর্গেলিং মনাস্ট্রিতে। এখানেই জন্মগ্রহণ করেছিলেন 6th দালাই লামা সাংগিয়ান গ্যাতসো। ঠিক মাঝের ছবিটা, ইনি হচ্ছেন সাংগিয়ান গ্যাতসো, 1682 থেকে 1706। এই হচ্ছে উর্গেলিং মনাস্ট্রি। আবারও আরেকটা খুবই শান্ত জায়গা। আজকে আমরা থাকার জায়গাটা একটু চেঞ্জ করেছি। গতকাল যে হোমস্টেতে ছিলাম সেটা আমার রিকোয়েস্টেই ওরা করেছিল একটু লোকাল এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। আজকে আবার একটা হোটেলে আমরা থাকছি হোটেলের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, যাতে আপনাদের সামনে দুটো জায়গায় তুলে ধরা যায়। এই হচ্ছে আমাদের হোটেল। এখন সন্ধ্যে 7:05। আমরা এসেছি তাওয়াংয়ের ওয়ার মেমোরিয়ালে লাইট অ্যান্ড সাউন্ড শো এবং সেই সঙ্গে কালচারাল শো দেখতে। আমাদের শো শুরু হবে 7:20-তে। দারুণ সুন্দর লাগছে এই জায়গাটা, এখন আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো। একবার দেখে নিন। বেশ লাগলো ডকুমেন্টারি। আচ্ছা, এটাকে লাইট অ্যান্ড সাউন্ড বলছেন অনেকে, এটা আসলে একটা ডকুমেন্টারি, কিন্তু খুব সুন্দর। অবশ্যই আপনারা যদি এখানে আসেন তাওয়াংয়ে, মিস করবেন না এই কালচারাল প্রোগ্রাম আর এই ডকুমেন্টারিতে এখানকার এই ডকুমেন্টারিতে তৈরি করেছে ভারতীয় সেনা, এবং এই তাওয়াং সম্পর্কে যাবতীয় তথ্য তো আছেই, সেই সঙ্গে 1962 সালের যুদ্ধ, তার প্রেক্ষাপট, এই সব কিছু খুব সুন্দর করে ডকুমেন্টারিতে বলা হয়েছে। দারুণ লাগলো, খুব সুন্দর এডিটিং এবং দারুণ ভাষ্য, সব মিলিয়ে মিশিয়ে ডকুমেন্টারিটা অসাধারণ। আর এর আগে কালচারাল প্রোগ্রাম তো বেশ ভালোই ছিল, সেটাও দারুণ ছিল। এবার খেতে যাব আমরা, আজকে ডিনার হচ্ছে টিবেটিয়ান ফুড। ওখানে যাই, ঠান্ডা মোটামুটি এখানে এখন 7-8 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। এখন জাস্ট 9:03। পুরো বাজার বন্ধ হয়ে গিয়েছে। দেখুন, লোকজন কেউ নেই, মানে খুব অল্প লোকজন। আমরা ড্রাগন বলে একটা দোকান খুঁজি। এই তো ড্রাগন এখানে বন্ধ হয়ে গেছে। ওপাশে একটা আছে ওই যে দোতলায়, ওটা মনে হয় খোলা। জমখাং হাউস, ওটাই চলো। অরিজিৎ, সঞ্জীব আর বিশু খাচ্ছে চিকেন ফ্রাইড রাইস, সাথে চিলি চিকেন। আমি আর প্রীতি খাবো চিকেন থুপ্পা। আসছে, আরে আমি ভাবলাম এটা থুপ্পা। এই হচ্ছে চিকেন থুপ্পা। Happy birthday to you, happy birthday dear Shandeep, happy birthday to you. চলো, পার্টনারশিপ জিন্দাবাদ।